আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, ধামাখালীতে ফের ইডির তল্লাশি। সাত সকালে ধামাখালীতে ইডির তল্লাশি। সকাল থেকেই ধামাখালীতে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। ধামাখালীর একাধিক জায়গায় চলছে তল্লাশি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি তল্লাশি। সকাল থেকেই বিভিন্ন জায়গায়, ধামাখালীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। সরাসরি চলে যাব ধামাখালীতে, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছে। অনুপের কাছ থেকে একটু জেনে নেব। অনুপ, সাত সকালে ইডির তল্লাশি অভিযান, শেখ শাহজাহান ঘনিষ্ঠর বাড়িতে ইডির তল্লাশি অভিযান। ঠিক এই মুহূর্তে কি জানা যাচ্ছে? ইডির কতগুলো টিম পৌঁছেছে সেখানে, কি পরিস্থিতি এখন? তো ইডির পক্ষ থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রায় 100 জনের বেশি কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক যে সমস্ত ব্যবসায়ী, মূলত তাদের বাড়িতে তল্লাশি অভিযান। শেখ শাহজাহানের টাকার উৎস, সেই উৎস সন্ধানে কিন্তু ইডির এই তল্লাশি অভিযান। ইতিমধ্যেই শেখ নজরুল মোল্লা, যার বাড়িতে মাছ ব্যবসায়ী, ইতিমধ্যে তল্লাশি চলছে। সেই বাড়ির যে ছবিটা একবার দেখাই, ইডির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সেই বাড়িতে ভিতরে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি বাড়ির ভিতরের অংশ যে ছবি দেখায়, সেখানে কিন্তু একটা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছে। অন্যদিকে দেখলে দেখা যাবে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুল মোল্লা, জামাল উদ্দিন মোল্লা, এনারা বিল্ডার্স ব্যবসায়ী, তাদের বাড়িতেও তল্লাশি চলছে। এই যে বাড়ির ছবি, এই বাড়িটি হচ্ছে একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে নজরুল মোল্লা শেখ, তার বাড়ি। এই বাড়িতে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে ছবি দেখাবো, ইডি আধিকারিক তারা কিন্তু বাড়ির প্রত্যেকটি পরিবার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। শেখ নজরুল মোল্লা, তাকে জিজ্ঞাসাবাদ করছে। ভিতরে যে ছবিটা আরো একবার দেখায়, সেক্ষেত্রে দেখা যাবে তদন্তকারী আধিকারিক তারা কিন্তু ভিতরে আছেন, এবং এই শেখ নজরুল মোল্লা তার বাড়িতে এইভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এবং 100 জনের বেশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়েই কিন্তু আজকে এই তল্লাশি অভিযান। এবং ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে সিবিআই হেফাজতে থাকলেও সেক্ষেত্রে কিন্তু পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেখান থেকে কিন্তু বেশ কিছু ব্যবসায়ী নাম উঠেছে, একাধিক বিল্ডার্স ব্যবসা, তাদের মাধ্যমে টাকা খাটানো হয়েছিল। যে মাছ ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, একেবারে শেখ নজরুল মোল্লা, তার ছেলে রিন্টু মোল্লা, এই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু এই টাকা খাটানো হয়েছিল। তারপরে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। এবং গত 5ই জানুয়ারি যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, সেই শিক্ষা নিয়ে কিন্তু ইডির পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এইভাবেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে, গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। 100 জনের বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং ছবি যদি, এই বাড়ির ছবি যদি এরকম দেখা যায়, বাড়ির ভিতরে যেমন তল্লাশি চলছে, এবং বাড়ির বাইরে যে রাস্তার ছবি একবার দেখাবো, যতদূর একেবারে ক্যামেরা লেন্স যাবে, সেখানেও কিন্তু এইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ মেইন রাস্তা থেকে যখন ঢোকার মুখ থেকে শুরু করে প্রত্যেকটি গলির মুখে এইভাবে কেন্দ্রীয় বাহিনী, নদীর পার যেখানে মূলত 5ই জানুয়ারি যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, মানুষজন হামলা করেছিল ইডির উপরে, এখানে অভিযোগ উঠেছিল, সেই সমস্ত গ্রামও কিন্তু ঘিরে রাখা হচ্ছে, নতুন করে কোনো রকম সেই পরিস্থিতি না হয়। এবং ইতিমধ্যেই শেখ শাহজাহানের টাকার উৎস সন্ধান, সেই সন্ধান পেতেই ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান, নতুন যে ইসিআর করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। তুমি যেমনটা বলছিলে যে 100 কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি অভিযান ইডির, ঠিক কখন ইডির এই অফিসাররা এসে পৌঁছন এবং ইডির কতজন অফিসাররা রয়েছেন, কতগুলো ইডি টিম মেম্বার রয়েছেন? তারা ভোর ঠিক 3টে নাগাদ একেবারে সিজিও কমপ্লেক্স থেকে প্রথমে নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প, সেখানে কিন্তু ইডি আধিকারিক পৌঁছয়। তার পরবর্তী ক্ষেত্রে 4টে নাগাদ একেবারে ইডি আধিকারিক তারা কিন্তু সেখান থেকে রওনা দেয় কেন্দ্রীয় বাহিনী, 100 জন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। প্রায় 50 জনের কাছাকাছি সব মিলিয়ে কিন্তু ইডি আধিকারিক জোন 1-এ তারা কিন্তু এই তল্লাশি অভিযানে আজকে ইতিমধ্যেই এই তল্লাশি অভিযান শুরু করেছে। এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে বলা হচ্ছে 3টি জায়গায় তল্লাশি চলছে। 2 জন বিল্ডার্স ব্যবসায়ী, 1 জন মাছ ব্যবসায়ী, এই 3টি জায়গায় তল্লাশি চলছে। কিন্তু তল্লাশির জায়গা আরো বাড়বে। শেখ শাহজাহানকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইডি তথ্য পেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে ইডির পক্ষ থেকে 2 ব্যবসায়ী, হাওড়ার এক ব্যবসায়ী, পাশাপাশি বিরাটির এক ব্যবসায়ী, তাদের বাড়িতে তল্লাশি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের মাছের ব্যবসা ছিল, একেবারে সরাসরি যে ম্যাগনাম প্রাইভেট লিমিটেড নামের কথা উঠে এসেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই তথ্য পেয়েছিল। এই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু টাকা পৌঁছে যেত, টাকা খাটানো হতো, এমনই তথ্য মিলেছিল। এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ অত্যন্ত, এমনটাই কিন্তু ইডি জানতে পেরেছিল। তারপরে ইডির পক্ষ থেকে শেখ শাহজাহানের যে কোথায় কোথায় কিভাবে টাকার উৎসর পরিমাণ দিনের পর দিন বেড়েছিল, এই সমস্ত টাকার উৎস খোঁজার জন্য ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। 3 জন ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, এই 3 জন ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু সমস্ত বেশিরভাগ কাজকর্ম করা হতো, শেখ শাহজাহান করেছিলেন, এমনও তথ্য মিলেছিল। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাছ ব্যবসায়ী, যে মাছের আড়ত ছিল, তারও নামে একটি মার্কেট ছিল, এই সমস্ত কিভাবে করেছিল বা শেখ শাহজাহানের টাকা কিভাবে তারা খাটিয়েছিল, এই সমস্ত তথ্য বা সন্ধান পেতেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। গোটা সন্দেশখালী বলেছে, ধামাখালী এলাকা জুড়ে কিন্তু তল্লাশি অভিযান চলছে। আরো 2টি জায়গায় পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান জারি থাকবে। বেশ 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 অনুপ, পরিস্থিতিকে নজর রাখো। আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতার কাছ থেকে একটু জেনে নেবো, অর্পিতা, এই শেখ নজরুল মোল্লার বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে। 100 কেন্দ্রীয় বাহিনীর সকালেই তারা প্রচুর মোতায়েন করা হয়েছে। 100 কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে এবং পুকুর পাড়ে, নদীর ধারে, সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একটু জানতে চাইবো যে শেখ নজরুল মোল্লার নাম ঠিক কিভাবে উঠে এলো?
আপনাকে জানাই যে এই শেখ শাহজাহান যাকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই প্রথমে জেলা পুলিশ এবং এখন তিনি সিবিআই এর কাস্টাডিতে, সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছে, যেরকম মাছ ব্যবসায়ী রয়েছে এবং অন্যান্য ব্যবসার সাথে যারা জড়িত, সেই সমস্ত শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতেই আজকে ইডির তল্লাশি চলছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মাছ ব্যবসায়ী নজরুল মোল্লা এবং তার পাশাপাশি একটি বাজারে সেখানেও কিন্তু চলছে তল্লাশি। সেখানে বিল্ডার্সের তাদের ব্যবসা রয়েছে, সেই সমস্ত ব্যবসায়ীদের থেকে কিন্তু শাহজাহানের সঙ্গে যে আর্থিক যে লেনদেন, সেই আর্থিক লেনদেনের যে সম্পর্কিত একাধিক তথ্য জানতে আজকে ইডির আধিকারিকরা গিয়ে তল্লাশি অভিযান করছে। এক্ষেত্রে কিন্তু বলা যায় যে শাহজাহানের আরো এক ধাপ কিন্তু বিপদ বাড়তে চলেছে, এমনটা ইডির দাবি। তার কারণ শাহজাহান এতদিন যে ভেরির যে ছিল, তার যে ভেরির টাকার উৎস কি, সেক্ষেত্রে কি তাহলে রেশনের টাকা দিয়েই তিনি ভেরি কিনেছিলেন? এবং এই ভেরি থেকে যে চিংড়ি মাছের ব্যবসা তিনি করতেন, সেই বিপুল টাকা বিদেশে যেত এবং ইডি দপ্তরে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসায়ী এসে বয়ান দিয়েছে। আর এই কোটি কোটি টাকাই কি তাহলে বিদেশে লেনদেন হতো? শাহজাহানের সঙ্গে যারা তার ঘনিষ্ঠ, তাদের আর্থিক লেনদেন খুঁজতেই আজকে ইডির আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান করছে। সকাল থেকে 100-রও বেশি সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, একাধিক টিম ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় এই ধামাকাজি অঞ্চলে সেখানে তারা তল্লাশি অভিযান করছে। ধন্যবাদ অর্পিতা। আর আলমগীরকে সিবিআই তলব, শেখ শাহজাহানের ভাইকে সিবিআই তলব, আজ নিজামেই তলব আলমগীরকে। আর শেখ শাহজাহান ঘনিষ্ঠদের সিবিআই নোটিশ, শাহজাহানের 9 ঘনিষ্ঠকে সিবিআই নোটিশ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার মিয়াকে তলব, হাবিবুর আকুঞ্জির বাড়িতেও সিবিআই এর নোটিশ। আজ সিবিআই এর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহজাহান ঘনিষ্ঠদের সিবিআই নোটিশ, শাহজাহানের 9 ঘনিষ্ঠকে সিবিআই নোটিশ। না করায় বিজেপির সঙ্গে যোগাযোগ, তাই ভাই বাবুনের ভূমিকায় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন, বললেন পরিবারতন্ত্র নয়, তিনি মানুষতন্ত্রে বিশ্বাসী। এটা তারই উদাহরণ। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি, নো রিলেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়, চলে যান দিল্লি। এতে ব্যাপক ক্ষুব্ধ মমতা। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএ তেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আমি পরিবারতন্ত্র করি না, একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে, ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। নিউজ 18 বাংলা।
বাবন কি সত্যিই যোগাযোগ করেছিলেন বিজেপির সঙ্গে? বিজেপি নেতৃত্ব কি সিদ্ধান্ত নিতে দেরি করে? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন নির্দল হয়ে দাঁড়ান বাবুন বন্দ্যোপাধ্যায়, তাদের সমর্থন থাকবে। অগ্নি পরীক্ষার কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা আগেই বলেছিলাম যে বাবুন ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার লাগানো হয়েছিল। এ তো পরিবার সর্বস্ব পার্টি, পরিবারের লোকেদেরকে টিকিট দিতে হবে, পরিবারই সব। এবার পরিবারের বাইরে তো এরা কিছু ভাবতে পারে না, যখনই পরিবারের বাইরে কিছু হয়ে যায় তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, সেটাই করছে। নির্দলে আবার টিকিট দেওয়ার কেন প্রয়োজন? ইচ্ছে মতো দাঁড়িয়ে যান, কোনো অসুবিধা নেই। যেমন সাজো প্রতিযোগিতা বা যেমন বসে আঁকো প্রতিযোগিতা হয় সেরকম ভোটে দ্বারা প্রতিযোগিতা শুরু করুন, কোনো অসুবিধা নেই, আমাদের সাপোর্ট থাকবে। এটা একটা পারিবারিক মেলোড্রামা, স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে টানাপোড়েন আছে। আর বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভাঙিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হবে। রাজনীতির একটা নির্দিষ্ট পরিভাষা আছে, একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, একটা রাজনৈতিক অবস্থান আছে, অতীত আছে, নির্দিষ্ট চলার পথ আছে। তো সেই পথ ভালোবেসে যদি কোনো মানুষ, সে যেই হোক, সে যদি আসে, দল যদি ছাঁকনিতে ছেঁকে দেখে চলবে, তাহলে দল তার সঙ্গে কথা বলবে। আমরা তো বলেছি আমাদের দরজা বন্ধ নয়, বন্ধ আছে সামনে থেকে, পিছনে ছিটকিনি খোলা আছে, যে কেউ এসে কথা বলতে পারেন। সে মুখ্যমন্ত্রীর পরিবারের মানুষ হতে পারেন, নাও পারেন, যে কোনো পরিবারের মানুষ হতে পারেন। ক্ষমতার ব্যাপ্তিতে সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে মমতার পরিবারে। এখন পরিবারের মধ্যে প্রতিযোগিতা স্বাভাবিক। বাবুন প্রসঙ্গে বললেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলা একটা কথা আছে না, উৎপাতের ধন চিৎপাতে খাবে, তো এটাই তাই হয়েছে এই পার্টির। আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের সমাজে অবস্থান, তাদের ক্ষমতার ব্যাপ্তি, তাদের ঔদ্ধত্যের প্রকাশ আপনারা সব জানেন। তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয়, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। মমতার অবস্থানই প্রমাণ করছে তিনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে, দাবি কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর পরিবার বলতে মামাটি মানুষ, মুখ্যমন্ত্রীর পরিবার বলতে সাধারণ মানুষ। যাকে নিয়ে এই বিতর্ক, তার ভাই হলেও তিনি কঠোরতম অবস্থান নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করে না। উল্টো দিকে আপনি বিজেপি দেখুন, সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানে দেখতে পাবেন রাজনাথ সিং এর ছেলে, বাংলায় অধিকারী প্রাইভেট লিমিটেড। পরিবারবাদ তো বিজেপি নিয়ে মেতে আছে। এদিকে ভাঙলেন তবুও মচকালেন না বাবুন। 72 ঘন্টার মধ্যে দিদির কাছে ক্ষমা, তবে প্রসূন বিরোধিতায় অনড় বাবুন। প্রার্থী প্রসূনকে নিয়ে ক্ষোভ বাবুনের। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান। ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছবো। তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক। আমার অভিমান একটাই জায়গা ছিল যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, আমি তাতে বেশি খুশি হতাম। 42টা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা বলছি, তার কারণটা হচ্ছে এই মানুষটাকে আমি খাটতে দেখি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হচ্ছে এই ক্যান্ডিডেটটাকে। 50 লক্ষ টাকা নিয়ে বিবাদ, ভবানীপুরের ব্যবসায়ীকে নিমতায় ডেকে নিয়ে গিয়ে খুন। দেহ ঢুকিয়ে দেওয়া হয় জলের ট্যাঙ্কের নিচে, আর তারপর পাঁচিল তুলে দেহ লোপাটের চেষ্টা। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভবানীপুরের ব্যবসায়ীকে উত্তর 24 পরগনার নিমতায় ডেকে নিয়ে গিয়ে খুন। প্রথমে উইকেট দিয়ে মাথায় মেরে হত্যা, তারপর দেহ লোপাটের চেষ্টা। জলের ট্যাঙ্কের নিচে দেহ ঢুকিয়ে দিয়ে দেওয়া হয় পাঁচিল। এই ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত অনির্বাণ গুপ্ত সহ 2। অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায়, টাকা পয়সা দেওয়া দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ডার করে তারপরে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে চারদিক থেকে গেঁথে দিয়েছে। পুলিশ জানতে পেরেছে ভবানীপুরের বাসিন্দা ভব্য লাখানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তের। ওষুধের ব্যবসায় অনির্বাণের থেকে 50 লক্ষ টাকা পেতেন ভব্য, কিন্তু বারবার চেয়েও পাচ্ছিলেন না।
রবিবার টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভব্যকে নিমতার বাড়িতে ডেকে আনেন অনির্বাণ, কিন্তু টাকা ফেরত দেননি। দুজনের মধ্যে এ নিয়ে বচসা শুরু হয়। সেই সময় পিছন থেকে ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানির মাথায় উইকেট দিয়ে একাধিকবার আঘাত করে অনির্বাণ। এভাবে খুনের পর দেহ লোপাটের চেষ্টা। সঙ্গী সুমনকে ডেকে নেয় অনির্বাণ। দেহ নিয়ে যায় ছাদে, সেখানে জলের ট্যাঙ্কের নিচের ফাঁকে দেহটি ঢুকিয়ে দেয়। পরের দিন মিস্ত্রি ডেকে এর চারপাশে পাঁচিল তুলে দেয়। মৃত্যু সুনিশ্চিত যে হয়েছে একেবারে স্পষ্ট হওয়ার পরেই কিন্তু দেহ লোপাট করার চেষ্টা হয়। এই যে ছাদের উপরে জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের নিচে কিন্তু একেবারে মৃতদেহ ফেলা হয়। তারপরেই এইভাবে ঠিক পাঁচিল দিয়ে একেবারে গাড়িতে ফেলা হয়েছিল। জলের ট্যাঙ্কের নিচে পাঁচিল দেওয়া হচ্ছে এ কথা জেনে সন্দেহ হয় স্থানীয়দের। তারা খবর দেন পুলিশে। এর মধ্যে পুলিশের কাছে জমা পড়ে ভব্য লাখানির নামে মিসিং ডায়েরি। তদন্ত শুরু করে পুলিশ। ভবানীপুরের ব্যবসায়ের মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়। তাতে শেষ টাওয়ার লোকেশন দেখায় অনির্বাণের নিমতার বাড়ির এলাকা। এরপরই অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে সুমনের নাম। স্পষ্ট হয়ে যায় ঠিক কি ঘটেছিল। অনির্বাণ ও সুমনের বয়ানের ভিত্তিতে জলের ট্যাঙ্কের নিচ থেকে উদ্ধার করা হয় ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানির দেহ। খুনের অস্ত্র হিসাবে ব্যবহৃত উইকেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ব্রেকিং নিউজ। গলায় আঘাতেই মৃত্যু ভব্য লাখানির। নিহত ব্যবসায়ীর ময়নাতদন্তে উল্লেখ, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে মূল আঘাত রয়েছে তার গলাতেই। গলায় আঘাতে মৃত্যু ভব্য লাখানির। নিহত ব্যবসায়ীর ময়নাতদন্তে এটাই উল্লেখ হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, তবে মূল আঘাত তার রয়েছে গলাতেই। ধারালো অস্ত্র দিয়েই গলায় আঘাত করা হয়েছিল, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। নিউজ 18 বাংলার খবরের জের। ইছাপুরের দেবীতলা ঘাটে চালু হলো ফেরি পরিষেবা। 15 দিনেই মিটে গেল 3 বছরের সমস্যা এবং ফেরি পরিষেবার উদ্বোধন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ঝকঝকে জেটি, ফেরি ঘাট, তারপরেও ফেরি পরিষেবা বন্ধ ছিল। নিউজ 18 বাংলার খবরের জেরে ইছাপুর দেবীতলা ঘাটে চলল লঞ্চ। আমাদের তো অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছিল, বাবুঘাট দিয়ে ঘুরে যেতে হতো, নয় নবাবগঞ্জ দিয়ে। এটা আমাদের বাড়ির কাছে, দেবীতলার বাসিন্দা আমি, নাতনিকে নিয়ে স্কুলে যেতাম, এটা আমার সুবিধেই হচ্ছে যাওয়ার। উত্তর 24 পরগনার উত্তর বারাকপুর পুরসভা। এই পুরসভার মধ্যেই পড়ে ইছাপুরের দেবীতলা ফেরিঘাট। গঙ্গার অন্য পারে গৌরহাটি ফেরিঘাট। এটি পড়ে হুগলির চন্দননগর পুরসভার মধ্যে। তৃণমূল পরিচালিত এই দুই পুরসভার টানাপোড়েনের জেরে গত প্রায় 3 বছর ধরে ফেরি পরিষেবা বন্ধ ছিল। নতুন ফেরিঘাট তৈরি হলেও ব্যবহার হয়নি, তাই ঘুরপথেই যাতায়াত করতে হচ্ছিল দুই পাড়ের যাত্রীদের। ফেরি পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা মিটেছে। আমি যে মাল নিয়ে যাই রোজ 2 ব্যাগ করে মাল, আমি ব্যবসার তাগিদে, সেখানে আমাকে বাবুঘাট হয়ে আমাকে মানিকতলায় আমি থাকি, মানিকতলা থেকে আমাকে বাবুঘাট যেতে হতো। আমার যে টোটো ভাড়া 30 থেকে 40 টাকা ভাড়া, আপ ডাউনে আমার 100 টাকা সেভ হলো। নিউজ 18 বাংলাকে আজকে খুব আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের খুব উপকার হলো, মানুষের উপকার হলো। একটা সময় গৌরহাটি ও দেবীতলা ঘাটের মধ্যে নৌকা চলাচল করত। বছর 3 আগে এই দুটো ফেরিঘাট সংস্কার করা হয়, নতুন করে সাজানো হয়। এরপরেই বিপত্তি। তৃণমূল পরিচালিত উত্তর বারাকপুর পুরসভার অভিযোগ, দেবীঘাট থেকে টিকিট বিক্রি করে যে লাভ হতো সেটা তাদের প্রাপ্য, অথচ লাভের গুড় খেত গঙ্গার অন্য পাড়ের চন্দননগর পুরসভা। এই নিয়েই বিতর্ক, যার জেরে 3 বছর ধরে বন্ধ ফেরি পরিষেবা। গত 26শে ফেব্রুয়ারি এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই ফেরি পরিষেবা চালুর বিষয়ে তৎপর হয় দুই পুরসভা। দেবীতলা গৌরহাটি ঘাটে চালু হয় ফেরি পরিষেবা। আমরা এটা ঘাটটা চালু করলাম আজকে 10 ঘন্টার নোটিশে। নর্থ ব্যারাকপুরের সমস্ত কাউন্সিলররা রয়েছে, সিআইসিরা রয়েছে, সমস্ত কাউন্সিলররা রয়েছে, এই অঞ্চলের অসংখ্য মানুষ রয়েছে। মমতা ব্যানার্জি সরকার তো আছেই মানুষের সমস্যার সমাধান করবে। এটা কিন্তু হয়ে গেছিল, কিন্তু দুপারের একটা টানাপোড়েন ছিল। সেটা আমি গতকাল মাঝখানে থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিসের সাথে কথা বলে সমস্যার সমাধান করেছি।
প্রায় 3 বছর ধরে পড়েছিল নতুন ঘাট। নিউজ 18 বাংলার খবরের জেরে সেই সমস্যা মিটে গেল মাত্র 15 দিনের মধ্যে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলে অঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আজ বৃষ্টি আছে, বৃহস্পতিবার বৃষ্টি হবে এবং সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার এই দুদিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার সোমবার একটু বৃষ্টি কমলেও মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা, শনিবারে বৃষ্টির সম্ভাবনা এবং মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা। মূলত বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হবে। আজ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 4 জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়াও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ যেমন বৃষ্টি হবে, আগামীকাল একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও পরশুদিন অর্থাৎ শনিবার আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সুনেলা, একেবারে ধন্যবাদ।